নাই। এটা কার হাতে আছে? আল্লাহ তাআলার হাতে। আমরা সর্বোচ্চ দোয়াই করতে পারি। বা কেউ মারা গেলে আমরা বলি না তার আত্মাটা শান্তিতে থাকুক। সো আমরা এটা দোয়াই করতে পারি। তারপরে আমরা কোনো ক্লাসে ঢুকতে গেলে বা কোনো অফিস রুমে ঢুকতে গেলে আমরা কিন্তু বলি মে আই কাম ইন। মানে আমি তার কাছে অনুমতি চাইতে পারি, কিন্তু সে কিন্তু আমাকে আসার পারমিশন দিবে কিনা এটা তার উপরে। আর ক্যানটা আমরা কখন ইউজ করি জানেন? যখন যেটা আমার হাতে আছে, যেটা আমি নিজে থেকে করতে পারি। আই ক্যান ডু ইট, আই ক্যান শো ইউ সামথিং, আই ক্যান টিচ ইউ, বাট উই ক্যান ওয়াচ দ্য মুভি। সো আমাদের যেটা আমাদের হাতে আছে সেটাই আমরা ক্যান দিয়ে ইউজ করবো। যেটা আমাদের কারো ক্ষেত্রে পারমিশন সিক করতে হবে, যেটা আনসার্টেন, অনিশ্চিত, ওটার পারমিশন আমরা পাবো কিনা, সেক্ষেত্রে আমরা মে ইউজ করি। এই মে আর ক্যানের কনসেপ্টটা কি ক্লিয়ার আপনাদের কাছে? জি ম্যাম। ওকে, আমি এখন আপনাদেরকে নাম ধরবো, নাম মানে আমি দুটো কোশ্চেন করবো এবং সেটা নাম ধরেই করবো। সো দেখবো যে আপনারা ক্লাস শুনলেন কিনা। সে যার নাম বলবো সে অ্যান্সার করবে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, alas, I didn't see you before you leaving for abroad. Alas, I didn't see you before leaving for abroad. এটা আমাকে বলবেন 5146 সানি। এটা কোন ধরনের সেন্টেন্স? সানি, ক্যান ইউ হিয়ার মি? জি ম্যাম। এটা কোন ধরনের সেন্টেন্স বলেন? আপনি কি ক্লাসটা শুনতেছিলেন? জি ম্যাম, শুনতেছিলাম। হ্যাঁ, বলেন তাইলে। অ্যালাস, ফার্স্টে বলা আছে অ্যালাস I didn't see you before you leaving for abroad. বলেন। দেখেন, আমি অ্যালাস কথাটা বললাম, এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আপনারা যদি একটু মনোযোগ, এই জন্য আমি বললাম যে একটু মনোযোগ দিয়ে শুনেন, কারণ আমি কিন্তু কোশ্চেন করবো। এই যে দেখেন, অ্যালাস, আমি কিন্তু বারবার বলছি অ্যালাস, হুররা, ওয়াও, ও, এগুলো হচ্ছে এক্সক্লেমেটরি সাইন, ঠিক আছে? বুঝতে পেরেছেন? জি ম্যাম। একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো শোনেন। এরপরে আমি আরো যেগুলো পড়াবো সেগুলো আমি কিন্তু এভাবেই ধরবো যে আপনারা ক্লাসে একটু অ্যাটেন্টিভ আছেন কিনা। একটু কমিউনিকেটিভ করি ক্লাসটাকে, তাহলে আপনারাও বোর হবেন না, আমারও পড়ায় ভালো লাগবে, ঠিক আছে? আচ্ছা, আমি তাহলে নেক্সটে চলে যাই যেহেতু সময় কম। এটাই হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। এর আগে পর্যন্ত যেটা পড়ছে সেটা খুবই ইজি এবং পরীক্ষায় দিতেও পারি নাও পারি ঠিক নাই, বাট এখন থেকে যেটা শুরু হবে সেটা পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, আপনাদের মিডের জন্য। ওকে, আর আমি আপনাদের নেক্সট ক্লাসে মিডের সাজেশনটা দিয়ে দিব। এখানে বলা আছে কাইন্ডস অফ সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। মানে এর আগে আমরা পড়েছি যে অর্থ অনুসারে শব্দ 6 প্রকার, আজকে আমরা পড়বো গঠন অনুসারে শব্দ 4 প্রকার। সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। দেখেন, সিম্পল সেন্টেন্সে বলা আছে a simple sentence consists of only one clause. That means সিম্পল সেন্টেন্সে শুধুমাত্র একটাই ক্লজ থাকবে। এখন বলতে পারেন যে ম্যাম ক্লজ কি? ক্লজ হলো এমন একটা জিনিস যেখানে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকবে। একটা সাবজেক্ট এবং একটা ভার্ব দিয়ে একটা ক্লজ তৈরি হয়। একটা ক্লজে কখনোই দুইটা সাবজেক্ট বা দুইটা ভার্ব থাকবে না। সো সিম্পল সেন্টেন্সে সবসময় একটা ভার্ব একটাই সাবজেক্ট থাকবে, ঠিক আছে? সাবজেক্ট অনেক সময় ডাবল হইতে পারে, বাট ভার্ব কিন্তু একটাই থাকবে। তাহলে ম্যাম আমরা সিম্পল সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে পারি? সিম্পল সেন্টেন্স শুধু অ্যাসার্টিভ না, সিম্পল সেন্টেন্স নেগেটিভও হইতে পারে, এক্সক্লেমেটরি হইতে পারে, সবই হইতে পারে। আপনি দেখবেন যে ক্লজ কয়টা আছে, একটা ভার্ব একটা সাবজেক্ট পাইলেই বুঝবেন সেটাই সিম্পল। এটা নেগেটিভও হইতে পারে, এটা ইন্টারোগেটিভও হইতে পারে, এক্সক্লেমেটরিও হইতে পারে, শুধু অ্যাসার্টিভ না। যেমন এখানে বলা আছে জো ওয়েটেড ফর দ্য ট্রেন। আমি তো এখানে বলতেও পারি জো ডিড নট ওয়েটেড ফর দ্য ট্রেন, জো ডিড নট ওয়েট ফর দ্য ট্রেন। এখানে ডিড নট ওয়েটটাও কিন্তু একটাই ভার্ব। ওকে, সো এটা নেগেটিভও হইতে পারে, ইন্টারোগেটিভও হইতে পারে, বাট ক্লজ মাথায় রাখবেন যে ভার্ব একটা, দেখেন ওয়েট একটা ভার্বের জন্য ডিডটাকে আমরা অ্যাড করছি। আমরা কিন্তু ওয়েটের সাথে এখানে আর অন্য কোনো ভার্ব নিয়ে আসি নাই। সি, ওয়াচ, এই টাইপের কিন্তু কোনো ভার্ব নিয়ে আসি নাই, একটাই ভার্ব আছে ওয়েট। সো এটা যে শুধু একটাই থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবজেক্টও একটাই থাকবে।
যেমন এখানে বলা যায় লুক ফর ম্যারি এন্ড সামান্থা এট দ্য স্টেশন। আই এখানে সাবজেক্ট, লুকটা হচ্ছে ভার্ব। ম্যারি এন্ড সামান্থা কিন্তু সাবজেক্ট না, ম্যারি এন্ড সামান্থা হচ্ছে আপনার অবজেক্ট, ভার্বের পরের অংশটা। ক্লিয়ার? জি ম্যাম। ওকে, আমরা এখন কমপ্লেক্স সেন্টেন্সে পড়বো। আর কমপ্লেক্স সেন্টেন্স হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ প্লাস অ্যাট লিস্ট ওয়ান ডিপেন্ডেন্ট ক্লজ। কমপ্লেক্স সেন্টেন্সে কি হবে জানেন? একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। আর বলতে পারেন ম্যাম ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি ডিপেন্ডেন্ট ক্লজ কি? ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা হচ্ছে যেটা স্বাধীন, যেটা যে সেন্টেন্সটা শোনার পরে বা যে ক্লজটা শোনার পরে আপনার অন্য কোনো কিছু শুনতে ইচ্ছা করে না, আকাঙ্ক্ষা কাজ করে না, সেটাই হচ্ছে আপনার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর ডিপেন্ডেন্ট ক্লজটা শোনার পরে আপনার অবশ্যই আকাঙ্ক্ষা কাজ করবে। যেমন আজকে আমি আপনাকে এই মুহূর্তে একটা এক্সাম্পল দিই যে রহিম যখন স্টেশনে অপেক্ষা করতেছিল, এটা কি শোনার পরে কি আরেকটু শুনতে ইচ্ছা করতেছে না? যেটার পরে কি হয়েছে, রহিম যখন, তাই না? আমাদের মনে যখন এটা করতেছিলাম তখন এটা হয়েছিল, বা আমি যখন যাব তখন করব। ব্যাপারটা এরকম না যে যখন রহিম স্টেশনে অপেক্ষা করতেছিল তখন কি হচ্ছিল, এটা শুনতে ইচ্ছা করে না আমাদের ভিতরে? ঠিক তেমনি এটাই হচ্ছে আপনার ডিপেন্ডেন্ট ক্লজ। মানে এই একটা ক্লজ শোনার পরে আমার যখন আরেকটা ক্লজ শুনতে ইচ্ছা করবে, সেটাই হচ্ছে আপনার ডিপেন্ডেন্ট ক্লজ। এখানে আমি দেখেন কিছু ওয়ার্ড দিয়েছি আপনাকে, আফটার, অলদো, অ্যাজ, বিকজ, বিফোর, ইভেন দো। হ্যাঁ, এই ওয়ার্ড গুলা টানা মুখস্থ করে ফেলবেন, এটা মুখস্থ করা ছাড়া কিচ্ছু করার নাই। কমপ্লেক্স সেন্টেন্স আমি যখন ফাইন্ড আউট করতে দিব তখন আপনাদেরকে অবশ্যই এই ওয়ার্ড গুলাকেই মাথায় রাখতে হবে। এই ওয়ার্ড গুলো দেখলেই বুঝবেন যে যে সেন্টেন্সে এই ওয়ার্ড গুলো পাবেন সেটাই একমাত্র কমপ্লেক্স সেন্টেন্স। এবং যে ক্লজের সাথে, যেমন ফার্স্ট এক্সাম্পলটা দেখেন, বিকজ মেরি এন্ড সামান্থা অ্যারাইভড এট দ্য স্টেশন বিফোর নুন। যে কারণে মেরি এবং সামান্থা বিকালের আগে স্টেশনে গেল, এটা কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ ক্লজটা বিকজ দিয়ে শুরু হয়েছে। এটার পরে কিন্তু আমাদের আরেকটু শুনতে ইচ্ছে করে, তখন আমরা কি শুনবো, আই ডিড নট সি দেম এট দ্য স্টেশন। মানে যে কারণে তারা দুপুরের আগে স্টেশনে গিয়েছিল কিন্তু আমি তাদেরকে সেখানে দেখতে পেলাম না। সো এই ওয়ার্ড গুলা দিয়ে আপনি কমপ্লেক্স সেন্টেন্স ফাইন্ড আউট করতে পারবেন, এবং এই ওয়ার্ড গুলাই যে সেন্টেন্সের শুরুতে থাকবে বা যে ক্লজের শুরুতে থাকবে সেটাই হচ্ছে আপনার ডিপেন্ডেন্ট ক্লজ। বিষয়টা কি ক্লিয়ার? জি ম্যাম। মানে কমপ্লেক্স সেন্টেন্সে একটা নির্ভরশীল ক্লজ থাকবে, একটা স্বাধীন ক্লজ থাকবে। মানে কোনো একটা কমপ্লেক্স সেন্টেন্সে একটা ক্লজ শোনার পর একটা ক্লজ শোনার আকাঙ্ক্ষা থাকবে আর কি মূলত। আর কম্পাউন্ড সেন্টেন্সে দুটোই আপনার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, এখানে কোনো ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে না। মানে একটা শোনার পর একটা আকাঙ্ক্ষা থাকবে না, দুটোই নিজেদের অর্থ বহন করবে। যেমন এখানে বলা আছে যে জো ওয়েটেড ফর দ্য ট্রেন বাট দ্য ট্রেন ওয়াজ লেট, সরি। সো আমরা যদি এটুকু বলি, জো ওয়েটেড ফর দ্য ট্রেন, জো ট্রেনের জন্য অপেক্ষা করতেছিল, এখানে কিন্তু যখন তখন যেন তেন এসব কিন্তু কিচ্ছু নাই, আছে নাই। সো এটা একটু কমপ্লিট, এখানে শুধু কমপ্লিট না, যে আমিও তো বলতে পারি আই ওয়েট ফর দ্য ট্রেন। সো এটা একটা কমপ্লিট সেন্টেন্স অর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দ্য ট্রেন ওয়াজ লেট, আমরা তো সবসময় বলি দ্য বাস ওয়াজ লেট, দ্য ট্রেন ওয়াজ লেট, দ্য প্লেন ওয়াজ লেট। সো এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর এখানে এক্সাম্পলে আমি দেখেন যে ওয়ার্ড গুলো দিচ্ছি, এন্ড, ওয়ার, ইয়েট, বাট, এগুলো আপনি টানা মুখস্থ করে ফেলবেন। টানা মিন্স টানা। এইগুলো যদি মুখস্থ করতে পারেন তাইলে আপনি খুব আরামেই বুঝতে পারবেন যে কম্পাউন্ড সেন্টেন্সটা কি। আমি আপনাদেরকে সেন্টেন্স দিয়ে বলবো যে কোনটা কমপ্লেক্স সেন্টেন্স, কোনটা কম্পাউন্ড সেন্টেন্স, এগুলো আমি আপনাদেরকে জিজ্ঞাসা করবো। সো আপনারা যদি এগুলো মুখস্থ করে ফেলেন, সো যে সেন্টেন্সের মধ্যে এই টাইপের জিনিসগুলো পাবেন দেখলেই বুঝবেন যে এটা কম্পাউন্ড সেন্টেন্স। ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। ওকে, গ্রেট। এরপরে আছে হচ্ছে আপনার কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। দেখেন নরমালি কিন্তু আমরা জানি যে সেন্টেন্স তিন প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। বাট নরমালি কি হয়, যখন আমাদের এখন যেটা হয়েছে না, যে সবাই একের পর এক মানে ফুল স্টপ দিয়ে এত বেশি সেন্টেন্স লেখাতে আগ্রহী না, সবাই চায় যে একটু লেস লাগায় একটা সেন্টেন্সকে বড় করতে। মানে একটা সেন্টেন্সে যদি আমরা মনের ভাবটা প্রকাশ করতে না পারি, সেক্ষেত্রে আমরা সেন্টেন্সের এক্সটেনশন করি। এই সেন্টেন্সের এক্সটেনশন করতে গিয়ে আমাদের কি হয়, কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সটা তৈরি হয়। একটা জিনিস মাথায় রাখবেন, দেখেন আমি বোল্ডও করে দিছি, কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, মানে দুইটা স্বাধীন বাক্য থাকবে, এবং একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। আবার এখন কে জয়েন দিল? একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। ক্লিয়ার? আমি আপনাদের একটা এক্সাম্পল দিয়ে দিই যে though Mikkel prefers watching romantic films, he rented the latest spy thriller and he enjoyed it very much. আমি থ্রিলার পর্যন্ত আপনারা মনোযোগ দিয়ে দেখেন, এটা কিন্তু পুরো একটা কমপ্লেক্স সেন্টেন্স, এন্ড এর আগ পর্যন্তটা কমপ্লেক্স সেন্টেন্স।
though Mikkel prefers watching romantic films, মানে কি, যদিও মিকেল রোমান্টিক ফিল্ম দেখতে পছন্দ করে, যদিও এটা কিন্তু কমপ্লিট হয় নাই, তারপরে কি হলো শুনতে ইচ্ছে করতেছে না, যদিও সে পছন্দ করে তাহলে কি, সো হি রেন্টেড দ্য লেটেস্ট স্পাই থ্রিলার, মানে কি সে রোমান্টিক ফিল্ম পছন্দ করা সত্ত্বেও সে থ্রিলার মুভিটা রেন্ট করলো বা ভাড়া করলো। হ্যাঁ, আমরা কিন্তু সেন্টেন্সটা এখানে শেষ করতে পারতাম, করে ফুল স্টপ দিয়ে আবার নতুন করে লিখতে পারতাম হি এনজয়েড ইট ভেরি মাচ। আমি একটু আগে বললাম না, মানুষ এখন আসলে এত মডার্নাইজেশনে এত বেশি ফুল স্টপ দিয়ে সেন্টেন্সকে এত বেশি মানে এত বেশি সেন্টেন্সের ভ্যারিয়েশন রাখে না, তারা কি করে একটা সেন্টেন্স লেস লাগে, একটা সেন্টেন্স বানায় দেয়, একটা ফুল সেন্টেন্স বানায়। যেমন এখানে বলা আছে and he enjoyed it very much, so he rented the latest spy thriller, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর he enjoyed it very much এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর দো থেকে শুরু করে ফিল্মস পর্যন্ত এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। আপনারা একটা সহজ পদ্ধতি বলে দেই, যে সেন্টেন্সের মধ্যে দোটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সের সাইন, যেটা আমি আপনাকে মুখস্থ করতে বলেছি, কমপ্লেক্স সেন্টেন্সের এক্সাম্পলে আছে, এন্ডটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের সাইন, যেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের এক্সাম্পলে আমি বলে দিয়েছি। সো এরকম দুইটা জিনিস যখনই কোনো সেন্টেন্সে দেখবেন, আপনি আরামেই বলতে পারবেন এটা হচ্ছে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। ক্লিয়ার? কারো কোনো কনফিউশন থাকলে প্লিজ বলেন। আমি একটু ফাস্ট পড়াচ্ছি, কারণ হচ্ছে যে আমাদের আসলে সময়টা কম, আপনাদের মিলও চলে এসেছে, আমাদের সব শেষ করতে হবে। সো যদি কারো কোনো কনফিউশন থাকে প্লিজ আমাকে জানান, আমি সাথে সাথে ক্লিয়ার করে দিব। ওকে, বাট তারপর আপনারা বুঝছেন। এখন আমি আপনাদেরকে কিছু সেন্টেন্স প্র্যাকটিসের জন্য ধরবো, অ্যান্সার করতে হবে। দেখি কিরকম আমার ক্লাস শুনলেন। আচ্ছা, তার আগে আমি একটা কাজ করে দিলাম, কমপ্লেক্স সেন্টেন্সে কি কি আছে আমি একবার বলে নিই, মনোযোগ দিয়ে শুনেন। After, although, as, because, before, even though, if, since, though, unless, until, when, whenever, whereas, wherever, while। মনোযোগ দিয়ে একবার দেখে নেন, আমিও বলে দিলাম। আর কম্পাউন্ড সেন্টেন্সে কি কি আছে? and, or, yet, but, so, as well as, either or, neither nor, not only but also। আমি আপনাকে জাস্ট এমনি জিজ্ঞাসা করবো, আমি জানি তো এখন মুখস্থ করা সম্ভব না, বাট তারপর দেখি কি ছোটখাটো আইডিয়ার জন্য আর কি। হ্যাঁ, জ্যাকব স্টুড অন টিপটোস, আমি যাকে কোশ্চেন করবো সেই বলবেন এটা কি সেন্টেন্স। ওকে, মেহেদি হাসান পড়ান, রাইট? বলেন 5162 এটা কি সেন্টেন্স? সেকেন্ডটা, প্রশ্নটা আবার একটু। জ্যাকব স্টুড অন হিজ টিপটোস, জ্যাকব স্টুড অন হিজ টিপটোস, এটা দেখেন 2 নাম্বারটা দাও প্র্যাকটিস, আমি তো স্লাইড বের করে রাখছি, ওটা 2 নাম্বারটা দেখেন। হ্যাঁ হ্যাঁ, কেন এখানে কমপ্লেক্সের কি পাইলেন? আপনারা তো আমার কথাটা কি বুঝতেছেন না নাকি আমি বুঝতে পারতেছি না, নাকি আমি বুঝতে পারতেছি না? দেখেন, আমি তো বলেছিলাম যে একটা ক্লজ থাকবে, সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এখানে দেখেন সাবজেক্ট একটা, ভার্বও একটা। হ্যাঁ, এটা আপনার কমপ্লেক্স কিভাবে হয়, আমি তো এই জন্য খুব সহজটা ধরলাম। এখানে দেখেন একটা সাবজেক্ট একটা ভার্ব, আপনারা কি আদৌ বুঝতে পারতেছেন নাকি আমি বুঝাতে পারতেছি না? না বুঝেন আমাকে বলেন। না না, সরি না, মানে সরি বলার কিছু নাই, মানে জাস্ট হয়তো আমি হয়তো বুঝাতে পারতেছি না নাকি। এখানে হচ্ছে জ্যাকব স্টুড অন হিজ টিপটোস, এখানে সাবজেক্ট একটা, ভার্ব একটা। ভালো হয়েছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সবাই আমি একটু একটু শেষ করি ম্যাম। আমি হচ্ছে ছুটি দিয়ে বাড়িতে আসছি, আমি এই যে বাড়ি আপনার ক্লাসের জন্য বাড়িতে পারতেছি না, বাড়িতে নেট পায় না, বুঝছেন? আমি মানে ব্যাগ ট্যাগ নিয়ে সবকিছু লাগেজ টাগেজ নিয়ে রাস্তায় দাঁড়ায় আছি আপনার ক্লাসের জন্য। ওরে আল্লাহ, আপনি পারমিশন, আমি আপনাকে লক করতাম কিন্তু আপনি লক করতেন। আমি সকালে গাজীপুর থেকে আসছি, অনলাইন ক্লাস করে যাচ্ছি, গাড়িতে ছিলাম, অসুবিধা হচ্ছে না।
আচ্ছা ঠিক আছে, আপনি ক্লাসটা একটু পারেন শোনেন, সমস্যা নাই। আর যদি মনে করেন যে রেস্ট নেবেন যে সেটাও করতে পারেন, আপনার নামটা তাহলে ইনকল মেসেজে চলে যান। আর আমি ক্লাস রেকর্ডিংটা দিয়ে দিব, পিপিটিও দিয়ে দিব, ওটা দেখে আপনি তাহলে কন্টিনিউ করেন, ঠিক আছে? সমস্যা নাই। আচ্ছা মানে পারমিশন দিলে যেতে পারি। আচ্ছা ঠিক আছে, আপনি যান, সমস্যা নাই। ইনকল মেসেজে আপনার রোলটা আইডিটা লিখে দিয়েছেন। আর আপনি এটা অবশ্যই ক্লাসে ফলো করবেন। নেক্সট ক্লাস আমি কিন্তু এটার উপর একটা ক্লাস টেস্ট নিব এই স্লাইডের উপরে। তো আমার রেকর্ডিংটা শুনেন, তাইলে আপনার আরেকটা উপকার হবে। আচ্ছা, আমি আরেকটা সোজা ধরি, হ্যাঁ। Jennifer sat in her chair, which was a dark red recliner, okay? And she read all the evening. এটা কি সেন্টেন্স বলেন তো? যে কোনো একজন বলেন, যার বলতে ইচ্ছা করে, নাম বলবো না। কমপ্লেক্স কম্পাউন্ড ম্যাডাম। গ্রেট, কম্পাউন্ড কমপ্লেক্স। বাহ, আপনারা তো পারেন, গুড, খুব ভালো লাগলো। আচ্ছা যাই হোক, তার মানে আপনি বুঝতেছেন। কারণ এখানে হুইচ আছে যেটা আপনার কমপ্লেক্স, আর এন্ড আছে এটা কম্পাউন্ড। গ্রেট, হুইচ এন্ড আছে ম্যাম। হ্যাঁ গ্রেট, তার মানে আপনারা শুনতেছেন, ভালো লাগলো। এখন যেটা হচ্ছে মেইন, সেটা হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। হ্যাঁ, এন্ড আছে আর হুইচ আছে। আচ্ছা, এখন আমরা পড়বো হচ্ছে ট্রান্সফর্ম অফ সেন্টেন্সেস। সেটা হচ্ছে যে আসলে অনেক ধরনের সেন্টেন্স আছে যেটা আমরা হচ্ছে একটা অপরটা থেকে ট্রান্সফার করতে হয়, মানে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড। সো এটার কিছু রুলস আছে, কিছু মেথড আছে, সেটা আমি আপনাদেরকে শিখাবো। এবং সেটা প্রত্যেকটা রুলসের সাথে আমি কতগুলো এক্সারসাইজ দিয়ে দিব। আপনারা যদি সেই এক্সারসাইজ গুলো ভালো করে ফলো করেন, আমি এর বাইরে কোনো কোশ্চেন করবো না, ঠিক আছে? তো আমি প্রত্যেকটা রুলস বলে দিব, আপনারা রুলস গুলো টানা মুখস্থ করবেন। মুখস্থ করার পরে স্লাইডে পাবেন হচ্ছে এক্সারসাইজ। আপনারা রুলস মুখস্থ করে, আমি এক্সারসাইজে অ্যান্সারও দেওয়া আছে, আপনারা অ্যান্সারটা না দেখে শুধু রুলস ফলো মুখস্থ করে ওই এক্সারসাইজ গুলো আপনারা সলভ করবেন বাসায়। তাইলে হবে কি, তারপর না পারলে তো অ্যান্সারটা দেখবেন। এই যে আপনি রুলসটা মুখস্থ করলে, এটা আপনার আদৌ মাথায় থাকলো কিনা সেটা তো এক্সারসাইজ করলেই বুঝবেন, তাই নয় কি? ক্লিয়ার বিষয়টা? জি ম্যাম। আমি একটু রুলস গুলো পড়ি একের পর এক, তারপর আমি আপনার এক্সারসাইজ গুলো দেখাবো। কারো যদি কোনো বুঝতে সমস্যা আমাকে অবশ্যই বলবেন, হ্যাঁ। ফার্স্ট রুলটা হচ্ছে সিম্পল সেন্টেন্সে, যদি সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে যদি টু দিয়ে থাকে, মানে সিম্পল সেন্টেন্সের ভিতরে যদি টু থাকে, আমরা কমপ্লেক্স সেন্টেন্সে সেখানে সো দ্যাট করব। আর কম্পাউন্ড সেন্টেন্সে এন্ড অথবা অর দিয়ে করব। যেমন এখানে বলা আছে উই রিড টু লার্ন, আমরা জানার জন্য পড়ি। সো এটা যদি আমরা কমপ্লেক্স করতে বলি, তখন কি করবেন? উই রিড সো দ্যাট উই ক্যান লার্ন, আমরা পড়ি যাতে আমরা জানতে পারি। উই রিড এন্ড উই লার্ন, আমরা জানি, আমরা পড়ি এবং আমরা জানি। তো এটা আসলে মুখস্থ করা ছাড়া, শুধু মুখস্থ নয়, বুঝে বুঝে মুখস্থ করতে হবে। যে আমি যদি কোনো সিম্পল সেন্টেন্সে টু পাই, আমি সেক্ষেত্রে সো দ্যাট ইউজ করব। আর যদি সো দ্যাট পাই, তাহলে কমপ্লেক্সে কম্পাউন্ডে এন্ড বা ওয়ার ইউজ করব। হ্যাঁ, আমি আপনাকে কিছু এক্সারসাইজ দেখাই। আমার এখানে বলা আছে দ্য পিপল অফ বাংলাদেশ ফর টু সেভ দ্য কান্ট্রি। এখানে টুটা পাইছেন না? আমি যদি কম্পাউন্ড করতে বলি, তাহলে কি করতে হবে? দ্য পিপল অফ বাংলাদেশ ফট অ্যান্ড সেভড দ্য কান্ট্রি। এখানে সেভড কেন হইলো বলেন তো? ফট মানে এটা যে আগে ফাইটের পাস্ট টেন্স হয়েছে, এই জন্য এখানে কিন্তু মানে সেভড হয়ে গেছে। কিন্তু উপরে 2 নম্বরে যে হচ্ছে আপনার টু ব্যবহার হয়েছে, তো এই জন্য টুর পরে কিন্তু সবসময় মানে বেস ফর্মটাই হয়, মানে প্রেজেন্ট ফর্মটাই হয়। এই জিনিসগুলো একটু মনোযোগ রেখে রেখে পড়বেন। তারপর 3 নাম্বারটা দেখেন, এখানে বলা আছে যে ম্যান ইট সো দ্যাট দে ক্যান লিভ। এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে সিম্পল করতে বলা হয়েছে। তাহলে কি হবে? ম্যান ইট টু লিভ, ম্যান মানুষ বাঁচার জন্যই খায়। এই যে জিনিসগুলো কি আপনাদের কাছে ক্লিয়ার? আমি যে এক্সাম রুলসটা পড়াইলাম সেগুলোরই এক্সাম্পল এগুলা ক্লিয়ার? জি ম্যাম, এগুলো একটু প্র্যাকটিস করা লাগবে। হ্যাঁ এক্স্যাক্টলি, রুলসটা আপনাদেরকে আমি বুঝায় দিচ্ছি, আপনারা বাসায় মুখস্থ করবেন। করে সুন্দর করে এই যে 3টা 4টা থাকবে সেটা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করবেন মানে অ্যান্সার না দেখে ফার্স্টে, তারপরে না বুঝে অ্যান্সার আছে, তারপরেও যদি না বোঝেন আমি তো আছি। নেক্সট ক্লাসে ফার্স্ট 10 মিনিটস আমি আপনাদের এক্সাম নিব, ক্লাস টেস্ট নিব একটা, তাইলেই বুঝবো যে এই সপ্তাহে আপনি এটা পড়ছেন কিনা। ক্লিয়ার? জি ম্যাম। ওকে জি ম্যাম। ওকে,
দেন হচ্ছে রুল নাম্বার 2, এখানে হচ্ছে সিম্পল সেন্টেন্সটা শুরু হয় ইনস্পাইট অফ ডিসপাইট দিয়ে। ওকে, ইনস্পাইট অফ দিয়ে শুরু হতে পারে, ডিসপাইট দিয়ে শুরু হতে পারে। তো এই দুটো যেটা দিয়ে শুরু হোক না কেন, কমপ্লেক্স করতে গেলে সেখানে দো অথবা অল দো যে কোনো একটা ইউজ করতে পারবেন, আর কম্পাউন্ড করতে গেলে সেখানে বাট ইউজ করতে হবে। যেমন এখানে বলা আছে ডিসপাইট বিং পোর হি ইজ অনেস্ট, মানে কি গরিব হওয়া সত্ত্বেও সে সৎ। আর আমি যদি কমপ্লেক্স করতে চাই, দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, যদিও সে গরিব সে সৎ। হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট, সে গরিব কিন্তু সে সৎ। সো ইনস্পাইট দেখলে আপনারা দো বসায় দিবেন কমপ্লেক্সে, আর কম্পাউন্ডে বাট বসায় দিবেন। খুব ইজি। এই যে দেখেন আমি প্রত্যেকটা স্লাইডে পর আপনাদেরকে এক্সারসাইজ দিছি। যেমন এখানে বলা আছে যে ইনস্পাইট অফ হিজ পভার্টি হি ইজ অনেস্ট। আবার এখানে আবার ডিসপাইট বিং রিচ হি লিভস আ পোর লাইফ। এটা কি ডিসপাইট বিং রিচ, এটা কি সিম্পল সেন্টেন্স না? এটা কি কম্পাউন্ড করতে বলছে? সব যদি কম্পাউন্ড করতে যান তাহলে কি করতে হবে? হি ইজ রিচ বাট হি লিভস আ পোর লাইফ। কারণ আমরা বলেছি যে ইনস্পাইট অফ বা ডিসপাইট থাকলে কম্পাউন্ডের ক্ষেত্রে সেটা বাট দিয়ে করতে হয়। ক্লিয়ার? আপনারা কি বুঝতে পারতেছেন? একটু এক্সারসাইজ গুলো খেয়াল করেন, বুঝতে পারতেছেন? ওকে, কারো কোনো কনফিউশন নাই তো? না কনফিডেন্ট নাই, প্র্যাকটিস করলে ম্যাম মেবি হয়তো চলে আসতে পারে আসবে। চলে আসতে পারে না, আসবে ইনশাল্লাহ। প্র্যাকটিস তো করে দেখেন, আমি তো এক্সাম নিব, তাইলেই তো বুঝবো যে কি জি ম্যাম, ইনশাআল্লাহ 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 ম্যাম ম্যাম অবশ্যই। এটা কি পিডিএফ আমাদের এখানে দিয়ে দিবেন? হ্যাঁ, এই পিপিজি পুরোটাই আপনাদেরকে দিয়ে দিব। এটা দিয়ে দিব, আমি ক্লাসটাকে রেকর্ড করতেছি, ক্লাস রেকর্ডিং দিব। আবার আমি একটা এক্সট্রা নোটও করেছি, মানে এই যে ট্রান্সফরমেশনের রুলস নেই, ওখান থেকে আপনাদেরকে এক্সামে আসবে না। কিন্তু আপনারা যদি ভবিষ্যতে মনে করেন যে কোনো গভর্নমেন্ট জব দিতে চান বা একটু বেশি জানতে চান, সেই জন্য আমি আপনাদেরকে একটা পিপিটি মানে একটা ওয়ার্ড ফাইলও দিয়ে দিব। হ্যাঁ, ওইখান থেকে এক্সামে থাকবে না, বাট আপনাদের জানার জন্য দিয়ে দিব আর কি। কারণ এখানে আসলে আমাকে যখন কোনো কিছু মেক করতে হয়, সবার কথাই মাথায় রেখে মেক করতে হয়। আর ক্লাসের টাইমটাও কম থাকে। আমি এখানে 7টা রুল অ্যাড করছি, বাট অনেক রুল আছে, 17-18টাও রুলস আছে। তো আপনি এমনি ওটা গ্রাজুয়ালি পড়েন, আপনাদের ইন ফিউচার কাজে লাগবে। গভর্নমেন্ট জবটা যখন করতে যাবেন, এক্সাম দিতে যাবেন, তখন কাজে লাগবে। ঠিক আছে? বাট আমি পরীক্ষায় স্লাইডের বাইরে কিছুই দিব না। সো আপনারা কোনো মনোযোগ দিয়ে শুধু ক্লাস করেন, টেনশন করেন না পরীক্ষা নিয়ে, তাইলেই হবে। আচ্ছা, রুল নাম্বার 3 হচ্ছে সিম্পল সেন্টেন্সে বলা আছে ভার্বের সাথে আইএনজি থাকলে সেটা কমপ্লেক্স করার ক্ষেত্রে সিন্স অথবা অ্যাজ দিয়ে করতে হবে, আর কম্পাউন্ড ক্ষেত্রে এন্ড সো থাকবে। এখানে দেখেন বি ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে লেখা হয়েছে যে বিং পানিশড হি ওয়েপ্ট, মানে শাস্তি পেয়ে সে কান্না করলো। আর এখানে বলা আছে যে সিন্স অথবা অ্যাজ হি ওয়াজ পানিশড হি ওয়েপ্ট, যেহেতু সে শাস্তি পেয়েছে তাই সে কান্না করলো। এন্ড সোর ক্ষেত্রে বলা আছে হি ওয়াজ পানিশড সো হি ওয়েপ্ট, সে শাস্তি পেয়েছে এবং এই জন্যই সে কান্না করলো। সো ভার্বের সাথে আইএনজি থাকলে আপনার কমপ্লেক্সে সিন্স করবেন, কম্পাউন্ডের ক্ষেত্রে এন্ড এবং সো করে দিবেন। যেমন এখানে বলা আছে সিন্স দ্য ওয়াটার ওয়াজ ভেরি হট আই কুড নট ড্রিঙ্ক ইট। এখানে কি দেখেন সিন্স দিয়ে করা আছে, তার মানে কি এটা কমপ্লেক্স সেন্টেন্স। 2 নাম্বারটা বলতেছি আমি। এটা সিম্পল ক্ষেত্রে করতে গেলে আপনাকে কি করতে হবে? বিং ভার্বের সাথে আইএনজি আনতে হবে। দ্য ওয়াটার বিং ভেরি হট আই কুড নট ড্রিঙ্ক ইট, মানে পানিটা অত্যন্ত গরম আমি খেতে পারলাম না। ক্লিয়ার? আবার ক্লোজিং দ্য ডোর হি ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক, এটা কম্পাউন্ড করতে গেলে কি করতে হবে? হি ক্লোজড দ্য ডোর এন্ড সো হি ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক। এন্ড সো কথাটা আমাদেরকে অ্যাড করতে হচ্ছে। হ্যাঁ, আবার দেখেন এখানে ওয়েন্ট ব্যাক মানে কি, এটা পাস্ট টেন্সে করে, এই জন্য কিন্তু হি ক্লোজড দ্য ডোর হলো, ক্লোজেস হয় নাই, পাস্ট ফর্ম হলো। একটা জিনিস মাথায় রাখবেন, একটা সেন্টেন্সের শুরু যদি পাস্ট দিয়ে হয়, ভিতরে যা থাকবে আমি সেটা পাস্ট দিয়ে করবো, সেন্টেন্সটা ফুল স্টপ আসা আগ পর্যন্ত। এটা সবসময় মাথায় রাখবেন, এটা কিন্তু একটা ট্রিক্স। যেমন 2 নাম্বার এক্সারসাইজটা দেখেন যে সিন্স দ্য ওয়াটার ওয়াজ ভেরি হট আই কুড নট ড্রিঙ্ক ইট, এখানে ওয়াটার ওয়াজ বলছে দেখে আই কুড নট কথাটা আসছে। এখানে যদি বলতো যে ওয়াটার ইজ ভেরি হট, তাহলে আসতো কি আই ক্যান নট ড্রিঙ্ক ইট। সো এখানে ফার্স্টে ওয়াজ আছে দেখে কিন্তু পরেরটা কুড হয়েছে। ঠিক তেমনি পরবর্তী সবগুলোর ক্ষেত্রে। ক্লিয়ার? ওকে, দেন রুল। হ্যাঁ, কি বললেন? ফার্স্ট টেন্স বুঝাইছে,
কুড, হ্যাঁ পাস্ট, আর মানে ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, এগুলো হচ্ছে আপনার পাস্ট টেন্স। আচ্ছা আমরা রুল নাম্বার 4 এ চলে যাই। এখানে বলা আছে সিম্পল সেন্টেন্সে যদি এনাফ বা টু থাকে, কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে সো দ্যাট নেগেটিভ হবে, এবং কম্পাউন্ডের ক্ষেত্রে ভেরি এন্ড নেগেটিভ হবে। এর আগে আমাদের মনে আছে ফার্স্ট রুলে আমরা বলেছিলাম যে যদি টু থাকে সেক্ষেত্রে আমরা সো দ্যাট করব, কিন্তু সেটা কিন্তু নেগেটিভ করি নাই। কিন্তু এটা মাথায় রাখে, এটা কিন্তু একটু অন্যরকম। এখানে কিন্তু এনাফ বা টু এই জিনিসগুলো যদি থাকে তাহলে কমপ্লেক্স করতে গেলে অবশ্যই আপনার পরবর্তী ক্লজটা নেগেটিভ হয়ে যাবে, এবং ভেরি এন্ড করতে গেলেও পরবর্তী ক্লজটা নেগেটিভ হবে। এটা কিন্তু খুব কেয়ারফুলি মাথায় রাখবেন। যেমন সিম্পল সেন্টেন্সে বলা আছে হি ইজ টু উইক টু ওয়ার্ক, আর কমপ্লেক্স সেন্টেন্সে বলা আছে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়ার্ক, আর কম্পাউন্ডে বলা আছে হি ইজ ভেরি উইক এন্ড হি ক্যান নট ওয়ার্ক। প্রথমটার মানে হচ্ছে সে এতটাই বেশি দুর্বল যে হাঁটতে পারছে না, সে খুব বেশি দুর্বল যার জন্য সে হাঁটতে পারছে না, এবং সে খুবই বেশি, কম্পাউন্ডে বলা আছে হি ইজ ভেরি উইক, সে খুবই দুর্বল এবং সে হাঁটতে পারতেছে না। মানে যদি এনাফ বা টু দিয়ে কোনো সিম্পল সেন্টেন্স হয় সেক্ষেত্রে কমপ্লেক্স বা কম্পাউন্ড করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই নেগেটিভ, মানে সেকেন্ড ক্লজটা নেগেটিভ ইউজ করতে হবে। ক্লিয়ার? এটা কিছু এক্সারসাইজ আছে এখানে। 2 নাম্বারটা যেমন দেখেন, আচ্ছা 3 নাম্বারটা দেখি আমরা। হ্যাঁ, they were very nice and could not be used just at present. তারা খুবই ভালো এবং সহজে তাদেরকে মানে ইউজ করাটা যায় না। এখানে দেখেন ওয়ার বলেছে এই জন্য কুড নট হয়েছে, এন্ড আছে এবং এটার পরে একটা নেগেটিভ সেন্টেন্স আছে, ভেরি এন্ড আছে, তারপর নেগেটিভ আছে, কুড নট বলা আছে এন্ড এর পরে। এটাকে যদি আমি সিম্পল করতে যাই আমার কি করতে হবে, টু অথবা এনাফ ইউজ করতে হবে। যেমন 3 নম্বরে এক্সাম্পলে অ্যান্সারটা দেখেন, they were too nice to use just at present. বুঝতে পেরেছেন? এখানে ভেরি এন্ড আছে, পরের ক্লজটা নেগেটিভ। এখন আমি সিম্পল করতে গেলে কি করব, টু অথবা এনাফ ইউজ করব। ক্লিয়ার? জি ম্যাম। ওকে। আচ্ছা রুল নাম্বার 5 হচ্ছে সিম্পল সেন্টেন্সে যদি উইদাউট থাকে, কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ইফ অথবা ইন কেস যে কোনো একটাই ইউজ করব, আর কম্পাউন্ডের ক্ষেত্রে অর ইউজ করব। যেমন এখানে বলা আছে উইদাউট রিডিং ইউ উইল ফেল, মানে না পড়লে তুমি পরীক্ষায় ফেল করবে। কমপ্লেক্স করতে গেলে যেহেতু সিম্পলি উইদাউট আছে এই রুলস গুলো কিন্তু মুখস্থ করা মাস্ট। কমপ্লেক্সে আমি কি করব, ইফ ইউ ডু নট রিড ইউ উইল ফেল, মানে তুমি যদি ঠিক মতো না পড়ো তুমি ফেল করবে। আর কম্পাউন্ড সেন্টেন্সে করা আছে রিড অর ইউ ফেল, পড়ো অথবা ফেল করো। ক্লিয়ার? ওকে, সবাই কি ক্লাস শুনতেছেন নাকি বোর হচ্ছেন? বোর হলে বলেন। না ম্যাম, শুনতেছি না। শুনতেছি ম্যাম। ওকে গ্রেট। এই যে এক্সারসাইজ গুলো দেওয়া আছে এখানে, যেমন দেখেন 3 নাম্বার এক্সারসাইজটা আমি পড়ি। উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ উইল নট প্রসপার ইন লাইফ। উইদাউট কথাটা বলা আছে, এটা একটা সিম্পল সেন্টেন্স, তার মানে এটাকে কম্পাউন্ড করতে বলা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের অর অ্যাড করতে হবে, ওয়ার্ক হার্ড অর ইউ উইল নট প্রসপার ইন লাইফ। অনেক সোজা, একটুখানি মনোযোগ দিয়ে পড়ে এক্সারসাইজ গুলো সলভ করবেন, প্রত্যেকটাই পারবেন ইনশাল্লাহ। ক্লিয়ার? আচ্ছা তারপর হচ্ছে রুল নাম্বার 6, সিম্পল সেন্টেন্সে যদি আমরা এট দ্য টাইম বলে কোনো, মানে এই এট দ্য টাইম এই ক্লজটা বা এই ফ্রেজটা যদি আপনার উল্লেখ করা থাকে, কমপ্লেক্স করতে গেলে আপনাকে সেখানে হোয়েন বলতে হবে, কম্পাউন্ড করতে গেলে আপনাকে এন্ড অ্যাড করতে হবে। যেমন সিম্পল করতে গেলে হি ওক আপ এট দ্য টাইম অফ রেইনিং, মানে সে বৃষ্টির সময় ঘুম থেকে উঠলো। আবার কমপ্লেক্স করতে গেলে কি করবো, হি ওক আপ হোয়েন ইট ওয়াজ রেইনিং, সে উঠলো যখন বৃষ্টি হচ্ছিল তখনই সে উঠলো। দেখেন কিন্তু এখানে যে কথাগুলো আমি বলছি না, ওয়েন, তারপরে হচ্ছে ইন কেস অফ, এগুলো কিন্তু ইফ, এগুলো কিন্তু সবই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের যে চারটা আছে না, ওটা যদি মানে যে ওয়ার্ড গুলো দিয়ে দিচ্ছিলাম এক্সাম্পলে, ওই চারটা ভালো করে যদি মুখস্থ করেন এগুলো পারা কোনো ব্যাপারই না। আর কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে এন্ড, হি ওয়েক আপ হোয়েন ইট ওয়াজ রেইনিং, আর কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে ইট ওয়াজ রেইনিং এন্ড হি ওক আপ, মানে এখন বৃষ্টি হচ্ছিল এবং সে ঘুম থেকে উঠলো। ক্লিয়ার?
দেখেন আমি একটু এক্সারসাইজ গুলো দেখাই। যেমন আমরা ফার্স্ট এক্সারসাইজটাই করি, হ্যাঁ। when they were playing it began to rain. when they were playing দেখে আপনারা বলেন তো এটা কি সেন্টেন্স? যে কোনো একজন বলেন। when they were playing it began to rain, এটা কোন ধরনের সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। হ্যাঁ, এই কমপ্লেক্সটাকে যদি আমরা এখন সিম্পল করতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? এট দ্য ওয়েন যেহেতু আছে সময় বোঝাচ্ছে, সো আমাদেরকে টাইম, এট দ্য টাইম কথাটা অ্যাড করতে হবে। এট দ্য টাইম অফ টাইম অফ playing প্লেইং it began to rain. টু রেইন। এক্স্যাক্টলি। আবার 3 নাম্বারটা দেখেন, ইন স্প্রিং দ্য কুকু সিংস। এখানে ইন স্প্রিং আপনি এখন বলতে পারেন ম্যাম এখানে এট দ্য টাইম অফ কথাটা উল্লেখটাই, কিন্তু ইন স্প্রিং অর ইন সামার বলতে কি একটা সময়কেই তো আমরা বোঝাচ্ছি, তাই না? যে বসন্তকালে কোকিল গান গায়। সো ইন স্প্রিং ও কিন্তু এট দ্য টাইমের মতো। সো এটা একটা সিম্পল সেন্টেন্স আছে, এটাকে আপনি কম্পাউন্ড করতে গেলে করতে হবে ইট ইজ স্প্রিং এন্ড দ্য কুকু সিংস, মানে এটা বসন্তকাল এবং কোকিল গান গাচ্ছে। সিম্পল, ক্লিয়ার? জি ম্যাম। ওকে, আরো ক্লিয়ার হবে আপনাদের কাছে যখন আপনারা নিজেরা এক্সারসাইজ গুলো করবেন না মানে রুলস গুলো মুখস্থ করে, তখন দেখবেন যে এগুলো খুব বেশি ক্লিয়ার হয়ে যাবে। এবং এগুলো যদি আপনি ভালো করে পড়েন না, আপনার যে সামনে যে ফ্রি হ্যান্ড রাইটিং গুলো আছে না, ভোকাবুলারি যেমন হেল্প করবে, এরকম সেন্টেন্স মেকিং ও অনেক হেল্প করবে। আপনি খুব সুন্দর সুন্দর কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স বানাতে পারবেন, সিম্পল সেন্টেন্স বানাতে পারবেন। নিজেরই তখন ভালো লাগবে যদি একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করেন। হ্যাঁ, আচ্ছা লিখতে আচ্ছা শরীর খুব খারাপ করতেছে, অসুস্থ। ও আচ্ছা ঠিক আছে, আপনার নামটা যদি আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে, একটা স্লাইডে আছে, চাইলে করতে পারেন। নামটা যদি আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে, একটা স্লাইডে আছে, চাইলে করতে পারেন। হ্যাঁ, আর না হইলে আপনি হচ্ছে ওই যে ইন কল মেসেজে আপনার নাম রোল দিয়ে লিভ নিতে পারেন, ও সিআর ওটারও স্ক্রিনশট নেবে, সমস্যা নাই। বাট আমাদের আর একটা স্লাইডে আছে, যদি চান একটু কষ্ট করে থাকতে পারেন। ইটস আপ টু ইউ, আমার তরফ থেকে কোনো সমস্যা নাই। রুল নাম্বার 7 হচ্ছে যে সেন্টেন্সে যদি অ্যাডজেক্টিভ থাকে সিম্পল সেন্টেন্সে, সেটাকে অ্যাডজেক্টিভটাকে আমরা মডিফাই করার জন্য কমপ্লেক্স সেন্টেন্সে দ্যাট অথবা হুইচ ইউজ করব, কম্পাউন্ড সেন্টেন্সে এন্ড ইউজ করব। যেমন এখানে বলা আছে ইট ওয়াজ আ রেড বল। আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, দুনিয়াতে যত কালারের নাম আছে না, প্রত্যেকটাই হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। যেমন এটা যেমন ইট ওয়াজ আ রেড বল, এটা একটা লাল রঙের বল, লালটা কিন্তু অ্যাডজেক্টিভ, বলটা হচ্ছে নাউন। সো কমপ্লেক্স সেন্টেন্স করার ক্ষেত্রে ইট ওয়াজ আ বল দ্যাট or which was red, আপনার দ্যাট অথবা which যে কোনটাই ব্যবহার করতে পারবে। এটা একটা বল যেটা হচ্ছে লাল, আর কম্পাউন্ডে করা আছে ইট ওয়াজ আ বল এন্ড ইট ওয়াজ রেড, এটা একটা বল এবং এটা লাল কালারের বা লাল রঙের। এখানে কিছু এক্সাম্পল দেখেন, যেমন বলা আছে আই হ্যাভ অ্যান অনেস্ট ফ্রেন্ড। এখানে দেখেন অনেস্ট কি, অনেস্টটা কিন্তু অ্যাডজেক্টিভ, তাই না? আমরা তো সবাই জানি তাই না, অনেস্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ। জি ম্যাম, এক্স্যাক্টলি। হ্যাঁ, ফ্রেন্ডটা হচ্ছে নাউন। অ্যাডজেক্টিভ কিন্তু সবসময় নাউনকে মডিফাই করে, মানে আমার কেমন বন্ধু, আমার খুবই সৎ একজন বন্ধু। সো এটা হচ্ছে আপনার আই হ্যাভ অ্যান অনেস্ট ফ্রেন্ড। এখানে যেহেতু দেখতেছেন যে এখানে হচ্ছে যে কম্পাউন্ড করতে বলছে, তার মানে বলতে হবে কি আই হ্যাভ আ ফ্রেন্ড এন্ড হি ইজ অনেস্ট, আমার একজন বন্ধু আছে এবং সে খুবই সৎ। আর এখানে একটা ব্যতিক্রমী এক্সাম্পল আমি দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে সবাই শোনেন। হি হ্যাজ আ হোয়াইট কার হুইচ ইজ এক্সট্রাঅর্ডিনারি। এটা যদি আমি হুইচ আছে তার মানে এটা কি কমপ্লেক্সে করা আছে, আমি যদি সিম্পলে করতে চাই তখন কি করতে হবে, হি হ্যাজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি হোয়াইট কার। দেখেন এখানে কিন্তু এক্সট্রাঅর্ডিনারিটাও অ্যাডজেক্টিভ, হোয়াইটটাও অ্যাডজেক্টিভ, যেহেতু হুইচ ইজ এক্সট্রাঅর্ডিনারি বলছে, তার মানে কি আমরা যখন এটাকে সিম্পল লিখবো তখন এক্সট্রাঅর্ডিনারি কথাটা আগে লিখবো, হোয়াইট কথাটা পরে লিখবো। আর আপনারা বলতে পারেন ম্যাম হোয়াইটও তো অ্যাডজেক্টিভ, এক্সট্রাঅর্ডিনারি অ্যাডজেক্টিভ, তাহলে আমরা কেন এক্সট্রাঅর্ডিনারি কথাটা আগে লিখলাম, হোয়াইট এক্সট্রাঅর্ডিনারি কথাটা কেন লিখলাম না? যেহেতু আমাদের হুইচ এক্সট্রাঅর্ডিনারি বলছে, তার মানে এক্সট্রাঅর্ডিনারিটাকে একটু বেশি ইমফাসিস বা গুরুত্ব দেওয়া হয়েছে। এই জন্য আমরা যখন কোনো সেন্টেন্স মেক করবো যেটা গুরুত্ব বেশি সেটাকে আগে রাখবো। এই জন্য হি হ্যাজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি হোয়াইট কার, তার একটা চমৎকার বা ব্যতিক্রমী সাদা রঙের গাড়ি আছে। ক্লিয়ার? হোয়াইটটা সামনে আনলে কি ভুল হবে? ভুল হবে না, কিন্তু মানে আমি যদি আপনাকে এইভাবে এক্সাম করে দিই যে হি হ্যাজ অ্যান হোয়াইট কার হুইচ ইজ এক্সট্রাঅর্ডিনারি, সেক্ষেত্রে আপনি যদি এক্সট্রাঅর্ডিনারিকে সামনে নিয়ে আসে সেক্ষেত্রে ভুল হবে, কারণ আমি তো এখানে এক্সট্রাঅর্ডিনারিকে গুরুত্বটা বেশি দিচ্ছি। এরকম না অ্যাডজেক্টিভ, মানে আসলে বললাম তো আপনাদের এই চারপাশে ক্লাসে আসলে এত বেশি গ্রামাটিক্যাল বোঝানো সম্ভব না। আসলে অ্যাডজেক্টিভের অনেক পার্ট আছে, হ্যাঁ, প্রাইমারি অ্যাডজেক্টিভ, সেকেন্ডারি অ্যাডজেক্টিভ। তো যেটার গুরুত্ব বেশি প্রাইমারি অবজেক্টিভ অ্যাডজেক্টিভ মানে ওটার গুরুত্ব বেশি, ওইটাকে আমার সামনে রাখতে হবে।
সো যেহেতু আমি হুইচ ইজ এক্সট্রা অর্ডিনারি বলছি মানে কি যেটা ব্যতিক্রম, এখানে কিন্তু সাদা গাড়িটা ব্যতিক্রম না, সাদা গাড়ির মধ্যে নিশ্চয়ই এমন কিছু আছে যেটা ব্যতিক্রম, এই জন্য গাড়িটার কার মানে রংটা সাদা, এই জন্য সে সাদা গাড়ি বলছে। বুঝতে পেরেছেন? এই জন্য এক্সট্রা অর্ডিনারি কথাটা আগে আসবে, হোয়াইট কথাটা পরে যাবে, এইটুকুই, আর আহামরি কিছু না এটা। ম্যাম আরেকটা এক্সাম্পল দেন। এই যে এটারই দিব, এই টাইপেরই দিব একটা। জি জি। ওকে, যেমন আমি বলতে পারি আই হ্যাভ ওয়াচড অ্যান হরর মুভি হুইচ ইজ এক্সিলেন্ট। আমি যেটাকে সিম্পল করি আমি কি বলবো, আই হ্যাভ ওয়াচড অ্যান এক্সিলেন্ট হরর মুভি। দেখেন আই হ্যাভ ওয়াচড আ হরর মুভি, হররটা কিন্তু অ্যাডজেক্টিভ, মুভিটা নাউন, আবার হুইচ ইজ এক্সিলেন্ট, এক্সিলেন্টটাও কিন্তু অ্যাডজেক্টিভ। তো আমি যদি আমার সিম্পল করি তাহলে আমি কি বলবো, আই হ্যাভ ওয়াচড অ্যান এক্সিলেন্ট হরর মুভি, আমি এটা খুবই একটা চমৎকার ভূতের ছবি দেখলাম। ক্লিয়ার? আপনারা কি ক্লিয়ার এই বিষয়টা, নাকি আরো একটু স্পেসিফাই করতে হবে? ক্লিয়ার। ক্লিয়ার? মানে আহামরি এত কঠিন না, আপনারা মাথায় প্যারা নিচ্ছেন কেন? যখন এরকম সেন্টেন্স থাকবে না যে হুইচ ইজ এক্সট্রা অর্ডিনারি, মানে হুইচ এর পরে যে কথাটা থাকবে সেটাই সামনে লিখবেন। আর যদি সিম্পল সেন্টেন্সে দেওয়া থাকে তাহলে দেখতেছেন না যে আগে এক্সট্রা অর্ডিনারি দেওয়া আছে, তো সেটাকে আপনি হুইচ দিয়ে আলাদা করে ফেলবেন কমপ্লেক্স করার ক্ষেত্রে, সে সিম্পল। ক্লিয়ার? জি ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, আপনাদের কারো কি কোনো কনফিউশন আছে আজকের পুরো ক্লাসে? না ম্যাম। ঠিক আছে, আমি আপনাদের নেক্সট ক্লাসে কিন্তু একটা ওই যে কি বলে ওইটাকে, নেক্সট ক্লাসে আমি আপনাদের একটা এক্সাম নেব, ক্লাস টেস্ট। এই পুরো জিনিসটার উপরে হয়তো 5টা থাকবে ট্রান্সফরমেশন করতে দিব, 3টা বা 4টা ট্রান্সফরমেশন দিব যে সিম্পল থেকে কমপ্লেক্স করে রুলস গুলোর মধ্যে থেকে। হ্যাঁ, রুলস এর বাইরে একটাও থাকবে না। আর এক্সারসাইজ গুলো সলভ করলেই হবে, মানে এক্সারসাইজ গুলো হুবহু হয়তো দিব না, বাট এক্সারসাইজ গুলো কাছাকাছি যাতে আপনারা রিলেট করতে পারেন, আবার যেন কেউ দেখে কপি পেস্ট না করতে পারেন, এই জন্য হুবহু দিব না, বুঝছেন? বাট ওই যে ক্লোজ যাতে হয় সেরকম দিব। আর 5টা দিব আপনার ওই যে ফার্স্টে যে পড়াইলাম না 6টা ধরন সেন্টেন্সের, আর আর 4টা পড়াইলাম, এই 10টা থেকে হয়তো 5টা 6টা দিব, আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে কোনটা ইন্টারোগেটিভ, কোনটা এক্সক্লেমেটরি, কোনটা সিম্পল, কোনটা কমপ্লেক্স, কোনটা কম্পাউন্ড সেন্টেন্স। সো এই স্লাইডটা সবাই এই সপ্তাহে বাসে ভালো করে প্র্যাকটিস করবেন। আমি 10 মার্কের একটা ক্লাস টেস্ট নিব আপনাদের নেক্সট ক্লাসে, ফার্স্ট 10 মিনিট ক্লাস টেস্ট নিব, তারপর আমি ক্লাস কন্টিনিউ করব। ক্লিয়ার? জি ম্যাম। আর আপনারা আজকে বাসায় যেটা খুব সুন্দর করে প্র্যাকটিস করবেন, কেউ যদি কোনো জায়গায় না বুঝি সেই জায়গায় মার্ক করে রাখবেন। আমি ক্লাসের শুরুতে ফার্স্টে হয়তো 5 মিনিট আমি আপনাদের প্রবলেম শুনবো, যার যেটা প্রবলেম সেটা আমি সলভ করে দিব, তারপর 10 মিনিট পরীক্ষা নিয়ে 15 মিনিট শেষ, তারপর থেকে আমরা ক্লাস শুরু করব। ঠিক আছে? সবাই মনোযোগ দিয়ে পড়েন, আর না বুঝলে তো আমি আসি, অনেক এক্সারসাইজ দেওয়া আছে, উত্তর দেওয়া আছে, সলভ করলেই পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে? জি ম্যাম। সিয়া, এগুলো এখন একটু দিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ আমি এখনই দিয়ে দিব। আপলোড করে দিলে ভালো হয়। হ্যাঁ আমি দিচ্ছি, এখনই আপলোড করে দিচ্ছি। সিয়ার, আপনি একটু কাইন্ডলি স্ক্রিনশটটা নিয়ে নেন, আমি ক্লাসটা শেষ করব। ওই যে আপনার পার্ট